গল্পের প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে দ্বিতীয় পর্বতে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। সমুদ্রের আত্মহত্যাটাকে নীল প্রমাণ করে যে সে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এবং হতে পারে এর পেছনে রয়েছে তার 9 বছরের পুরনো প্রেম, যে পরিবারের কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তার পর থেকে। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রায় 10 দিন পর নীলের বাড়ি গেলাম। এর মধ্যে নানা কাজের ঝামেলায় নীলের আর খবর নিতে পারিনি। মাঝে 2-1 দিন সমুর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ভদ্রমহিলার যেন শোক, তাপ, দুঃখ, ক্লেশ সব কিছুর অনেক ঊর্ধ্বে। ওভারচিতে সংকোচ আমার দুটো পা আটকে দেয়, কিন্তু মাসিমার কোনো ভাবান্তর দেখি না। নির্বিকার যেন দম নেওয়া এক কলের পুতুল। এত বড় একটা ঘটনা তার জীবনের ওপর দিয়ে যে ঘটে গেল, এই নির্বিকার ঔদাসীন্য দেখে মনে হয় তিনি আমাদের থেকে অনেক ওপরের মানুষ। ওকে সান্ত্বনা দেওয়া অর্থহীন বোকামি ছাড়া আর কিছুই নয়। হঠাৎ নীলের বাড়িতে গিয়ে যেন তাজ্জব বনে গেলাম। ও ওর ঘরের লাগোয়া ছোট্ট বারান্দার ইজি চেয়ারে শুয়ে শুয়ে এক মনে কাশিরাম দাসের মহাভারত পড়ে চলেছে। মহাভারতের মধ্যে ও এতটাই তন্ময় হয়ে গিয়েছিল যে আমার আসার কথা বুঝি টেরই পেল না। অনেকক্ষণ ওর পেছনে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম যে ওকে আর ডাকবই না। এত বড় একটা কেসের দায়িত্ব নিয়েছে, ওর কোনো চিন্তাভাবনাই নেই, এখন মহাভারত নিয়ে ব্যস্ত আছে, এর আর কিচ্ছু হবে না। এইসব ভেবে যেইমাত্র আমি মাসিমার ঘরের দিকে পা বাড়াতে যাব, জানি না বেটার পেছনে চোখ টোক আছে কিনা, হঠাৎ ও বলে উঠল, তপার মাকে চায়ের কথা বলে এসেছিস? না। তাড়াতাড়ি বলে আয়, তোর সঙ্গে অনেক কথা আছে। আমাকে দেখলেই তোমার অনেক কথা, আর নইলে কপ্পুর, তাই না? না রে, একদিন অনেক ঘোরাঘুরি করতে হলো, অনেক জায়গাতে ঢু মারতে হলো, তাই তোর সঙ্গে দেখা করতে পারিনি। যা তাড়াতাড়ি চা বলে আয়। কী অত মহাভারত পড়ছো তুমি? এখন কি মহাভারত পড়ার সময় হলো? কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান, মহাভারতের কথা অমৃত সমান। মহাভারত পড়ার কি আর সময় অসময় আছে রে? সুযোগ পেলেই পড়তে হয়, পড়লে জ্ঞান বাড়ে। এত বড় ভারতে যে কত চরিত্র আছে, কত যে ফ্যাকড়া। পড় পড়, মহাভারত পড়, জ্ঞান হবে। কি করে যে কলেজে পড়াস আর গল্প উপন্যাস লিখিস তাও বুঝি না। এই জ্ঞান শুনতে আমার একটুও ভালো লাগছে না। এখন কতদূর কি এগিয়েছ তাই বলো। মহাভারতে পাণ্ডুকে মনে আছে? তার মনে থাকবে না? যুধিষ্ঠিরের বাবা তো। এই হলো আসল কথা, যুধিষ্ঠিরের বাবা। অথচ দেখ, লোকটা অত বড় বড় সব নাম করা ছেলেদের বাপ হয়েও কেমন দুঃখ নিয়ে মরল। তোমার কথার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারছি না। জাগে, ওসব কথা ছেড়ে দে। তুই কি জিজ্ঞাসা করছিলি যেন? আমি কতদূর এগিয়েছি তাই না? আগে হ্যাঁ বৎস। আচ্ছা, তোমার সেই ধাঁধা আর সত্যি কথাগুলো জানা হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই জানতে পেরেছো যে খুনি কে? যদি বলি হ্যাঁ। কে? বলো মাইরি, এক্ষুনি বলো। ধীরে বৎস, ধীরে। এত তাড়াতাড়ি কি সব কিছু জানা যায়? লেজে খেলাচ্ছ? না রে, এই সব কিছুরই একটা পরিবেশের দরকার পড়ে। ঠিক জায়গাটায় ঠিক কথাটা বলতে হয়, নইলে বলাটা ঠিক জমে না। তবে যে একটু আগে বললে অনেক তোমার কথা আছে, এই তোমার কথা? আমার কথা অন্য কথা, যেমন তুই কেমন আছিস, সমুর মা কেমন আছে। না, আমি চলি। বস বস, রাগ করছিস কেন? তার চেয়ে একটা কাজ কর, তুই বরং জিজ্ঞাসা কর, আমি যতদূর পারি উত্তর দিই। তাহলে বলো, খুনিকে? ওই একটা প্রশ্ন আমায় করিস না, ওটা ঠিক সময়ে ঠিক জায়গাতেই বলবো। সে ঠিক জায়গাটা কোথায় এবং কবে? অচিরেই। আমি আর একটা নিউজের জন্য অপেক্ষা করছি। বেশ, খুনির নাম না হয় নাই বললে, তাকে অ্যারেস্ট করাচ্ছ না কেন? ওই যে বললাম, ঠিক সময়ে। সময়টা এখনো আসেনি। কিন্তু খুনি যদি পালায়? খেপেছিস? খুনি এখন কোথাও পালাবে না। তাহলে এবার তো বলো, আসল সত্যি আর ধাঁধার সন্ধান পেয়েছ? বললাম তো, পেরেছি। সেই শনিবার কি সমু জয়ন্তীদের বাড়িতে গিয়েছিল? গিয়েছিল, এবং অফিস থেকে গুরু সদয় দত্ত রোডে পৌঁছতে লাগে 8 ঘন্টা সময়। অর্থাৎ 2:30 থেকে রাত 8টা পর্যন্ত সেদিন ও জয়ন্তীর কাছেই ছিল। কি করে জানলে?
50 টাকা ঘুষ দিয়ে। সে কি? হ্যাঁ, ওদের একটা চাকরকে পাকড়াও করেছিলাম। সে তো প্রথমে পাত্তাই দিতে চায় না। আর এইসব ক্ষেত্রে দাওয়াই একটাই, করকরে 50 টাকার নোটটা হাতে পেয়ে গড়গড় করে সব বলে দিল। কেবলমাত্র সেই দিনই নয়, সমুর ওখানে যাওয়াটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রায় দিনই ও জয়ন্তীর কাছে যেত। 3-4 ঘন্টার আগে ওখান থেকে বেরোতো না। চাকরটা মহা নচ্ছার। অবশ্য এরা এইসব ধরনেরই হয়। মনিব বাড়ির কেচ্ছা ঘাটতে, তা নিয়ে রসালো আলাপ করতে কোন চাকর বাকরি বা পিছিয়ে যায়। ওর মুখ থেকে ডিটেলসে অনেক খবর পেলাম। জয়ন্তী নাকি প্রায়ই সমুর কাছে কান্নাকাটি করত। ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, এমন কথাও চাকরটা বহুদিন শুনেছে জয়ন্তীকে বলতে। সে কি? জয়ন্তীকে দেখে তো কিছুই বোঝা যায়নি। সমুকে দেখেও কি বুঝতে পেরেছিলি? না, তাও তো পারিনি। সত্যি প্রেম ভাই, ও নাকি মলেও যায় না। আরও কি জানিস, জয়ন্তী নাকি পালিয়ে যাবারও প্ল্যান করেছিল। বলছো কি? হ্যাঁ, কিন্তু সমুর আপত্তি ছিল। বলে নীল টিপয়ের নিচের র্যাক থেকে একটা মেরুন রঙের ডায়েরি বার করলো। এটা পর, অনেক কিছুই বুঝতে পারবি। ওটা কি? সমুর ডায়েরি। তুমি কোত্থেকে পেলে? অজন্তাই এনে দিয়েছে। ওটা তোকে একদিনের জন্য দিচ্ছি, কাল ফেরত দিতে হবে। অবশ্য ওটার কাজ আমার কাছে মিটে গেছে, তবু যার জিনিস তার বাড়িতে পৌঁছে দেওয়াটাই ভালো। ওটা পড়লে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এবার তোর 2 নম্বর প্রশ্নটা কর। কিন্তু ওদের এতদিন সন্তান হয়নি কেন? ডায়েরিতে উত্তরটা পেয়ে যাবি, আমার বলার দরকার নেই। 3 নম্বর হলো সম্পত্তিটা কেন বিপ্রদাসবাবু শর্তহীনভাবে অনিমেষবাবুর নামে লিখে দেননি? উত্তর পরে পাবি, আমার মুখেই। বিপ্রদাসবাবু কি সত্যিই পঙ্গু? হ্যাঁ, কিন্তু পুরোপুরি নন। তিনি হুইল চেয়ারে বসে নিজের সমস্ত বাড়িতে মুভ করতে পারেন। ওর পা দুটোই কেবলমাত্র পঙ্গু, সারা শরীরটা এখনো ঠিক আছে। ইচ্ছে করলে তিনি সবকিছুই করতে পারেন। সোমেন জেঠের খবর কি? ভালোই আছেন, আর তিনি ছিলেন বলেই ডাক্তার মিত্রের সঙ্গে আলাপ করা গেল। ডাক্তার মিত্রটা আবার কে? জয়ন্তীর হাউস ফিজিশিয়ান। তিনি আবার এর মধ্যে কেন এলেন? পরে বলবো। বয়েই গেছে, তোমাকে আর কিছু জিজ্ঞেস করতে আমার ইচ্ছেই করছে না। আমি চললাম ডায়েরি নিয়ে। চা খেয়ে যা, এসে গেছে। কিন্তু অজন্তা এখনো আসছে না কেন? প্রায় আধ ঘন্টা আগেই ওর আসা উচিত ছিল। নিশ্চয়ই কোনো ইনফরমেশন। নিশ্চয়ই আমার আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। আমি তা বলছি না, কিন্তু খবরটা কি? অত্যন্ত গুঁড়ো খবর। বলা যাবে না, তাই তো? আর 2 দিন অপেক্ষা কর না বাবা, তারপর সব জানতে পারবি। পাকা গোয়েন্দা না হলে তো আর পাত্তাই দেবে না দেখছি। আগে আমার কাছে নাড়া বাঁধবি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারপর পাত্তা দেব। এক চুমুকে চা খেয়ে উঠে যাচ্ছি, এমন সময় অজন্তা এসে পড়ল। সে যেন রীতিমতো হাঁপাচ্ছে। তাকে দেখে নীলের মনে হলো সে যেন হঠাৎ কিছু একটা পেয়ে গেছে, আর ওতেই ও উত্তেজিত হয়ে পড়েছে। কি হলো অজন্তা? অজন্তা এসে বলল, তোমার অনুমানই ঠিক নীলদা, তবে একটা দিক কিন্তু ভালোই হলো। মেয়েটা তো সারা জীবন কিছুই পেল না। যার সঙ্গে বিয়ে হলো না তাকেও, আর যাকে প্রাণ দিয়ে ভালোবাসলো তাকেও। বিপ্রদাসবাবুর উইল অবিনাশের ইচ্ছাকৃত ঔদাসীন্য, জয়ন্তীর বাঁচার অবলম্বন। 1 1 2, 2 1 3, 3 1 দিলে হয় 4, কিন্তু সেই একটা কই। বুঝলাম নীল ব্যানার্জি এখন আর একটিও কথা বলবে না। হেয়ালির পর হেয়ালি করে আসল কথাটা চাপা দেবে। আমি উঠে পড়লাম। যাওয়ার সময় অজন্তাকে জিজ্ঞাসা করলাম যে ও যাবে কি না। নীল জানালো যে ওকে পৌঁছে দেবে। অগত্যা সমুর ডায়েরিটা বগল দাবা করে নীলের একটা সিগারেট নিয়ে রাস্তার দিকে পা বাড়ালাম। মাত্র কয়েকদিন আগেও ঠান্ডাটা এতটা চেপে বসেনি। সমু মারা যাওয়ার সময়ও বেশ একটা গরম গরম ভাব তো ছিলই। হঠাৎ 2 দিনের মধ্যে বৃষ্টি হতেই শীতটা যেন জাঁকিয়ে নেমে এলো। কাঁধ পর্যন্ত লেপটাকে শরীরের সঙ্গে জড়িয়ে মাথার কাছে টেবিল ল্যাম্পটা জেলে সমু ডায়েরিটা নিয়ে শুয়ে পড়েছি। ভেতর থেকে খিল তুলে দিয়েছি। সিগারেটের শেষ টান দিয়ে অ্যাস্ট্রেতে গুছিয়ে ডায়েরিটা তুলে নিলাম। বেশ দামি ডায়েরি। সুদৃশ্য ডিপে মেরুন কালারের ফোম রেক্সিন দিয়ে মোড়া বেশ বড়সড় একটা ডায়েরি। তবে ডায়েরিটা অনেক বছর আগের, 1974 সালের। প্রথম পাতা খুলে দেখলাম সমুকে উদ্দেশ্য করে জয়ন্তীর উপহার। জয়ন্তীর হাতের লেখাটা বেশ ভালো।
মানে ঠিক মেয়েদের মতো একটু গোলগাল লেখা নয়, বরং একটু পুরুষালী টানা টানা ভাব আছে, যেটা জয়ন্তীর মতো নরম হাতের লেখা বলে মনেই হয় না। পাতাটা উল্টে চললাম। প্রথম দিকে বেশিরভাগ মামুলি নিজের কথা, ওদের দুজনের কথা, মায়ের কথা, অজন্তার কথা। ডায়েরিও রেগুলার লিখতো না, লেখার আগে তারিখটা বসিয়ে দিত। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো বা 1 মাস পরেরও তারিখ পাওয়া গেল। প্রথম দিকে বেশিরভাগই মায়ের কথাই ডায়েরিটা ভর্তি। মায়ের দুঃখ আর বেদনা নিয়ে ও যে খুব চিন্তিত ছিল, 2-1 দিনের লেখা পড়লেই সেটা বোঝা যায়। এক জায়গায় লিখে রেখেছে, আমার মায়ের মতো মা কজনই বা পায়। ছোটবেলা থেকে তো দেখছি একটা জীবনে কতটা দুঃখ কষ্ট সহ্য করেছেন, নানান জায়গা থেকে, কখনো টেলারিং শপ, কখনো বা পাইকারি রেডিমেড জামা কাপড়ের দোকান থেকে পোশাকের অর্ডার নিয়ে এসেছেন। ক্লান্তি আর ঘুম জিনিসটা যে কি তা বোধহয় কোনোদিনও ভালো করে পরখ করে দেখার সময় পর্যন্ত পাননি। সেই মা আমাদের এত বড় করে তুললেন, মুখ ফুটে কোনোদিনও বললেন না এটা নেই সেটা নেই, এটা পারবো না, সেটা দেওয়া সম্ভব নয়, কিচ্ছু বলেননি। আমার একটা চাকরির দরকার, মাকে আর খাটতে দেওয়া যায় না। কয়েক পাতা উল্টে গেলাম। সমু এক জায়গায় লিখেছে, আজ মা ডেকে সরাসরি বললেন ওর পুঁজির সব শেষ, একটা সোনার আংটি পর্যন্ত নেই যা দিয়ে আমাদের কালকের দিনটা চালাতে পারবেন। মাগো তুমি এত কষ্ট কেন করলে? ইচ্ছা করলেই তো আমি 2-1টা টিউশন করতে পারি, সংসারের হালটা তো আমারও ধরার দরকার কিছুটা। কাল থেকে একটা চেষ্টা করতেই হবে, যেটার ওপর মা সবচেয়ে ভরসা, টেলারিং মেশিন। মা আর সেটা চালাতে পারেন না, কদিন যাবৎ মেশিনের আওয়াজ আর পাই না। অজন্তাকে জিজ্ঞেস করেছিলাম, যাদের কাছে মা কাজ করেন তাদের অনেকের কাছে নাকি টাকা বাকি রয়েছে, সেগুলোও আদায় হয় না। কেউ বা আবার মায়ের পুরনো কালের কাজ আর পছন্দ করছে না, কেউ বা লট রেটে অন্য জায়গা থেকে কাজ করিয়ে নিচ্ছেন। সবটা দেখে শুনে মা আজকাল বেগার খাটার বদলে বা কাজ না পাওয়ার ফলেই হয়তো মেশিন টেশিন গুছিয়ে তুলে রেখে দিয়েছেন। নিজের ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে, কেন এতদিন আমি মায়ের কথা ভাবিনি। এমনই অনেক পাতা জুড়ে মায়ের সম্বন্ধে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন অনুভূতির কথা লিখে গেছে। কখনো অজন্তার কথাও লিখেছে। অজন্তার বিয়ের ব্যাপারে ও ইদানিং বেশ চিন্তিত হয়ে পড়েছিল। আরও কয়েকটা পাতা এগিয়ে গেলাম, কিন্তু এমন কিছু চোখে পড়ল না যা দিয়ে নীল তদন্তের কাজে অনেক কথা খুঁজে পেয়েছে বলে আমার মনে হতে পারে। জয়ন্তীর কথাও এসেছে মাঝে মাঝে, কিন্তু সবই সেই একই কথা। তবে যেটুকু এসেছে তা দিয়ে প্রমাণ করা যায় যে জয়ন্তীর সঙ্গে ওর সম্পর্ক কোনোদিনই ছেদ ছিল না। একটা পাতা এসে চোখ আটকে গেল। তারিখটা আজ থেকে প্রায় বছর 2 আগের। সমু লিখছে, আমি জানি জয়ন্তী আমাকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে ওর সংসার, স্বামী সব আমার জন্য ভাসিয়ে দিতে পর্যন্ত পারে। মাঝে মাঝে তাই আমার মনে হয়েছে আমি ওর সঙ্গে সব সম্পর্ক ছেদ করে ফেলি। আর এইভাবে একটা সম্পর্ক বজায় রাখা যায় না। ওর স্বামী যতই উদার হন, আমাদের উপস্থিতিতে ভদ্রলোক যেন কেমন মনে মনে অসুস্থ হয়ে পড়েন। কেমন যেন ধীরে ধীরে একটা বিষণ্ণতা ওকে জড়িয়ে ধরে। জয়ন্তীকে আমি অনেকবার বলেছি এভাবে সম্পর্ক রাখা যায় না, তুমি একসঙ্গে দুজনকে সুখী করতে পারবে না, আর তা পারাও যায় না। একজনকে হাসাতে গেলে আর একজনকে কাঁদাতেই হবে, জগতের এই নিয়ম। কিন্তু আমি কিছুই করতে পারি না। যখনই এইসব কথা ওকে বলি, অসহায়ের মতো ও এমনভাবে আমার দিকে জল ভরা চোখে তাকিয়ে থাকে, সেই মুহূর্তে আমার সব সংকল্প মুছে যায়, কোথায় যেন ভেসে যায়। এর ঠিক 3 দিন পরেই লেখা, আজ আমার জয়ন্তীর বাড়ি যাওয়ার কথা ছিল, যাইনি। আমি জানি ও মনে মনে খুব কষ্ট পাবে। সারাটা সময় পথ চেয়ে ওদের বড় জানালাটার ধারে ওর সেই ইসি চেয়ারটায় শুয়ে থাকবে, যতক্ষণ না অবনীশ ফিরে আসবে। আর এমন বোকা মেয়ে, আমার যাবার দিন আমি যতক্ষণ না যাব 1 কাপ চা পর্যন্ত খাবে না। চাকরদের বলা থাকে আমি গেলে তবে ওরা চায়ের সরঞ্জাম নিয়ে যাবে। জয়ন্তী তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। তারপর মাসখানেক বাদে আবার, সামনেই একটা ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে, রোজ অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছি। প্রমোশনটা আমাকে পেতেই হবে, অজন্তার বিয়েটা আর দেরি করা যায় না। মা এমনিতে কিছু বলেন না, তবে ওর ইচ্ছে আমি বুঝতে পারি।
তিনি চান আমি বিয়ে থা করি। মায়ের মন তো, মা মুখে না জিজ্ঞেস করলেও মনে মনে আমার যে একটা চাপা দুঃখ আছে তা ফিল করেন। কিন্তু আমার পক্ষে আর কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। যে মনটা আমি জয়ন্তীকে দিয়েছি তার কাকেই বা দিতে পারি। মাকে একদিন সব বলবো, উনি নিশ্চয়ই বুঝবেন। তাছাড়া মায়ের তো আরো দুটো ছেলে আছে, নীল আর অজেয়। ওদের বিয়েতেও তো ধুমধাম করাই যাবে নাকি। এরপর প্রায় অনেকগুলো পাতায় একই ধরনের লেখা রয়েছে, কখনো মা, কখনো জয়ন্তী। হঠাৎ বছরখানেক আগের তারিখে এসে থেমে গেলাম। সম্পূর্ণ একটা অন্য মানুষ এসে গেছে। বিপ্রদাসবাবু, মানে জয়ন্তীর শ্বশুর। গভীর মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। সমু লিখছে, রায়বাড়িটাকে ওপর থেকে দেখে কিছুই বোঝা যায় না। ওপরের চাকচিক্য আর বড়লোকি ঠাটের অন্তরালে যে কি বিরাট সব ব্যাপার স্যাপার থাকতে পারে তা না জানলে ধারণাই করা যায় না। অবনীশের কাছে শোনা ওদের বংশের গল্প জয়ন্তীর মুখে শুনলাম। 4 পুরুষ আগে, অর্থাৎ অবনীশের ঊর্ধ্বতন পঞ্চম পূর্বপুরুষ দীনতারণ রায় ছিলেন এক জমিদারের অতি সামান্য দরিদ্র কর্মচারী। এতই সামান্য যে দিন আনা দিন খাওয়ার বেশি তিনি চিন্তা করতে পারতেন না। নিত্যদিন বাড়িতে স্ত্রীর গঞ্জনা, সেরেস্তায় ওপরওয়ালার খিটিরমিটির আর গায়ের মুদি থেকে ধোবা প্রত্যেকের কাছে দিনার তাগিদ শুনতে শুনতে অতিষ্ঠ দীনতারণের একসময় জীবনে বিতৃষ্ণা এলো। বড় বড় বিবাহযোগ্যা 3 মেয়ে, দুবেলা খেতে দেওয়ার মতো যার ক্ষমতা নেই, তাদের বিয়ের জোগাড় করা দীনতারণের পক্ষে প্রায় দুঃসাধ্য। তার উপর নতুন খবর, স্ত্রী হেমাঙ্গিনী 4বার অন্তঃসত্ত্বা। দীনতারণ বোধ হয় সেই সময় চোখে সর্ষে ফুল দেখেছিলেন। একদিন ভোরবেলায় কাউকে কিছু না জানিয়ে তিনি গৃহত্যাগ করলেন। যাবার সময় রেখে গিয়েছিলেন এক টুকরো কাগজ। তাতে লেখা ছিল, যদি কোনোদিন ভাগ্য ফেরাতে পারি ফিরব, নইলে যা হয় তোমরা করো। আমার পক্ষে আর কিছুই পেরে ওঠা সম্ভব নয়। দুঃখে আর জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দীনতারণ বেরিয়ে তো পড়লেন, কিন্তু কোথাও কোনো আশার আলো নেই। চারিদিকেই হতাশা। এমনকি নিজের পেটের জন্যেও দুবেলা দুমুঠো জোগাড় করতে পারতেন না। অবসন্ন ক্লান্ত দীনতারণ একদিন শ্মশানের ধারে একটা গাছতলায় বসে ভাবছিলেন, এর জীবনে তার আর কোনো প্রয়োজন নেই, না নিজের কাছে না সংসারের কাছে। জীবন বিসর্জন দেওয়াই ভালো। আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে যখন তিনি উঠতে যাবেন, তখন পাশ থেকে হঠাৎ এক সন্ন্যাসীর গলা পেয়ে তিনি আবারও বসে পড়লেন। সন্ন্যাসী বলেছিলেন, মরতে যাচ্ছিস, মরা তোর হবে না। বেঁচেই বা কি লাভ ঠাকুর, এ জীবনে তো কিছুই পেলাম না। পাবি পাবি, এত পাবি যে এখন কল্পনাও করতে পারবি না। কোথা থেকে পাবো? যে দেবার সেই দেবে। আমার ভাগ্যের নমুনা তুমি কি করে জানবে ঠাকুর? জানি, তোর কপালে যা যা লেখা আছে আমি সব পড়তে পারি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলতে পারো আমার অতীতটা? গড় গড় করে বলে গেলেন গোটা অতীত। বিস্মিত দীনতারণ সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়ে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু কিন্তু আমার ভবিষ্যৎ? রাজা হবি। কেমন করে? যখন হবি তখন বুঝবি কেমন করে। তবে আর একটা কথা শুনে যাক, সুখের পাশে যেমন দুঃখ থাকে, তোর বিরাট ঐশ্বর্যের পাশে থাকবে একটা চরম দীনতা। কি বলছেন সন্ন্যাসীজি? যা বলছি মিলিয়ে নিস। সন্ন্যাসী চলে যাচ্ছিলেন। পায়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন দীনতারণ। আমাকে আমাকে বলে যান আমার দৈন্যের কথা। দুঃখের কথা নাই বা শুনলি, এখন সুখ নিয়ে বেঁচে থাকতে চা। তবু বলে যান। অগত্যা নাছোড় বাংলা দীনতারণের পীড়াপিড়িতে সন্ন্যাসী বলেছিলেন, আর কোনোদিনও তিনি সন্তানের মুখ দেখতে পাবেন না। তার পরবর্তী বংশের 5ম পুরুষ পর্যন্ত ওই অভিশাপই লেখা আছে। এই বিধাতার নির্দেশ। সন্ন্যাসী চলে যাওয়ার পর দীনতারণ হেসেছিলেন। সন্তানই যদি না হয় তাহলে পরবর্তী বংশধর আসবে কোথা থেকে? তাছাড়া সন্তান তো তার আছেই। এই পর্যন্ত লিখে সমু নিজের কথায় ফিরে গেছে।
এসব গাঁজাখুরি আমার বিশ্বাস হয় না। রায় ফ্যামিলি আজ বড় লোক, তাদের বংশধরও আছে। যদিও জয়ন্তী এখনও নিঃসন্তান, তবে এর সঙ্গে সন্ন্যাসীর ভবিতব্যের কি আছে সত্যি বুঝি না। আজ না হোক দুদিন পর হবে, কিন্তু জয়ন্তীর মতো মডার্ন মেয়ে কি করে এসব বিশ্বাস করে নেবে বুঝতে পারছি না। তবে দিনতারণের প্রসঙ্গেই এমন একটা কাহিনী ছিল যা ভাবতে ইচ্ছা করে না। সব সংসারেই কিছু না কিছু স্ক্যান্ডেল আছে, থাকেও। কয়েকদিন আগে জয়ন্তীর মুখে শুনলাম দিনতারণের পরবর্তী ইতিহাস। দীর্ঘ 10 বছর পর দিনতারণ ফিরে এসেছিলেন তার নিজের বাড়িতে, যে বাড়ি থেকে সহায় সম্বলহীন অবস্থায় এক কাপড়ে বেরিয়ে গিয়েছিলেন সন্তান সম্ভবা স্ত্রী আর 3টে মেয়েকে ফেলে রেখে। সেখানেই ফিরে এসেছিলেন টাকার পাহাড় নিয়ে। সামান্য গুড়ের ব্যবসায় নাকি ফুলে ফেপে উঠেছিল অত বিরাটভাবে, কিন্তু টাকা নিয়ে যাদের মুখে হাসি ফোটাবার জন্য তার ফিরে আসা, তাদের আর তিনি ফিরে পাননি। দিনতারণ লোকমুখে শুনেছিলেন হেমাঙ্গিনী 4র্থ সন্তান প্রসব করতে গিয়ে ধনুষ্টঙ্কারে মারা গিয়েছিলেন। 3টে মেয়ে, একজন 18, একজন 17 আর একজন 15। তাদের পরবর্তী ইতিহাস রহস্যজনকভাবে বিলুপ্ত। কেউ বলে বড়টি একটি ছেলের সঙ্গে কোথাও চলে গিয়েছিল, মেজটি নাকি একটি দুষ্ট লোকের খপ্পর থেকে বাঁচতে আত্মহত্যা করেছিল, আর তৃতীয়টি লোকের বাড়িতে বাসন টাসন মেজে কোনো রকমে দিন কাটাতো। শেষে দিন রাতের কাজের লোক হিসেবে এক ধনী পরিবারের সঙ্গে কোনো বিদেশ বিভুঁয়ে চলে গেছে। দিনতারণ তার ছোট মেয়ের অনেক খোঁজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোথাও আর খুঁজে পাননি। অতঃপর ধনী দিনতারণ দেশের পৈতৃক যা কিছু জমি জমা ছিল সেসব বিক্রি করে গিয়েছিলেন বিহারে, যেখানে তার সৌভাগ্যলক্ষ্মী তাকে ভরিয়ে দিয়েছিলেন ধন দৌলত, বাড়ি গাড়ি, জমি জমা আর বিরাট ব্যবসা দিয়ে। দিনতারণ ভাবতেও পারেননি এত সম্পদ তিনি জীবনে কোনোদিন একসঙ্গে নিজের বলে মনে করতে পারবেন, কিন্তু তাই হয়েছে। সন্ন্যাসীর ভবিতব্য মিলে গেছে। তবে কি আরও একটা ভবিতব্য মিলে যাবে? এত সম্পত্তি, এত অর্থ, এ তবে কার জন্য? কার জন্য তবে এত পরিশ্রম? তার মৃত্যুর পর সবই তো 5 জন লুটে পুটে খাবে। কিন্তু সন্ন্যাসী বলেছিলেন পরবর্তী 5 পুরুষের কারোর কোনো সন্তান হবে না। পরবর্তী 5 পুরুষ একথা ভাবতে গেলে তাকে তো পুনর্বার বিয়ে করতে হবে। অবশেষে দিনতারণ সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন। 52 বছর বয়সে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন এক দরিদ্র ব্রাহ্মণ অরক্ষণীয়া কন্যাকে, যার সাথে তার বয়সের ব্যবধান ছিল বিস্তর। বিয়ে করার একমাত্র উদ্দেশ্য ছিল বংশরক্ষা। বিয়ের সময় তার দ্বিতীয় স্ত্রীর বয়স ছিল মাত্র 22। কিন্তু যে সুখের আশায় আর প্রাপ্তির প্রয়োজনে দিনতারণ বিয়ে করেছিলেন, 5 বছর কেটে যাওয়ার পরেও দিনতারণ তার কোনো সম্ভাবনাই দেখতে পেলেন না। কিছুদিন পর তিনি নিজেই বুঝতে পারলেন শারীরিক কোনো কারণে আর সন্তান জন্ম দেওয়া তার সাধ্যের বাইরে। দিনতারণের ইতিহাস সমূহ আর কিছুই লেখেনি। বোধহয় ওর পক্ষে কিছু জানা সম্ভব হয়নি, কারণ কয়েকদিন পরেই ও লিখেছে, জয়ন্তীকে আমি জিজ্ঞেস করেছিলাম দিনতারণ যদি সন্তানের জন্ম দিতে অক্ষমই হবেন, তাহলে রায়বংশ বৃদ্ধি পেল এবং অবনীশে এসে পৌঁছালো কেমন করে? কিন্তু পরিবারের গোপন ইতিহাস এর বেশি সে আর কিছুই জানে না। হয়তো অবনীশও আর কিছুই জানে না। অবশ্যই এসব নোংরা ব্যাপার নিয়ে ওকে আমি আর কোনোদিনই কিছু জিজ্ঞেস করিনি, করবার প্রয়োজনও মনে করিনি, কারণ সম্পর্ক আমার সঙ্গে জয়ন্তীর, রায়বংশের তো নয়। পাতা উল্টাতে উল্টাতে 3 মাস পরের তারিখে সমুর অন্য একটা লেখা আমার দৃষ্টি আকর্ষণ করল। সমু লিখছে, আজ আমি অফিস যাইনি। গতকাল জয়ন্তী ফোন করেছিল, ওর কি বিশেষ দরকার আছে। দুপুরে ওর বাড়ি গিয়েছিলাম। বড় আশ্চর্য লাগলো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। এতদিন জানতাম বিপ্রদাসবাবু অসুস্থ, পঙ্গু এবং শয্যাশায়ী, অথচ আমরা যখন জয়ন্তীর ঘরে বসে কথা বলছিলাম তখন আমার কেন জানি না মনে হলো আমাদের অলক্ষ্যে কে যেন সব কথা শুনছে। ওর সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ মুখ ফিরিয়ে দেখি জানলায় বিপ্রদাসবাবুর মুখ। ভূত দেখলেও মানুষ অত চমকায় না।
কারণ যে লোকটাকে আমি দীর্ঘদিন ধরে জানি তিনি অথর্ব এবং পঙ্গু, তিনি কেমন করে এখানে আসতে পারেন? জয়ন্তী খাটে শুয়েছিল। ওকে প্রশ্ন করতেও ও যেন কেমন হয়ে গেল। তারপর একটু পরে বলল, তা কেমন করে হয়? ও তোমার দেখার ভুল। জয়ন্তীকে আমি বলেছিলাম তা কখনোই হতে পারে না, কিন্তু জানালায় মুখ ফিরিয়ে আমি আর কাউকে দেখতে পাইনি। তাড়াতাড়ি বারান্দায় এসেছিলাম, সত্যি কাউকে দেখতে পাইনি। তবে আমি যে ভুল দেখিনি তার প্রমাণ সাদা কালো পাথরের মেঝেতে তখনও হুইল চেয়ারের চাকার স্পষ্ট দাগ। ফের জয়ন্তীকে জিজ্ঞেস করাতে ও বলল, আজ থাক, আরেকদিন সব বলবো। মাঝে মাঝে এ বাড়িটা আমার কেমন যেন রহস্যময় মনে হয়। বংশের ইতিহাসে কোথাও যেন অজানা রহস্যের একটা ঘটনা রয়ে গেছে। দিনতারণের পর এ বংশের পুরুষ সর্বানন্দের গায়ে তাহলে কার রক্ত ছিল? তারপর বিপ্রদাসবাবুর এই দীর্ঘদিন ধরে মিথ্যে শয্যাশায়ী হয়ে থাকার অভিনয়ের পিছনে দরকারটাই বা কি? এসব ভাবলে আমার কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। আমি যখনই এসব নিয়ে ভাবছিলাম, হঠাৎ জয়ন্তী ফুঁপিয়ে কেঁদে উঠল। ওকে কাঁদতে দেখে আমার খুব খারাপ লাগলো। জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কোনো সাড়া পেলাম না। কিছুক্ষণ পরও নিজেই বলল, আমায় বাঁচাও সমুদ্র, এখানে আর কিছুদিন থাকলে আমি সত্যিই পাগল হয়ে যাব। কিন্তু কেন পাগল হবে, কি জন্যে হবে তার কিছুই ও বলল না। অথচ অনেক কথা বলবে বলেই ডেকেছিল। ও চুপ করে যাওয়াতে আমি আর ওকে কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু কিছু একটা গূঢ় রহস্য এর মধ্যে আছে। কিন্তু কি সেটা, যার জন্য ও রাজ অট্টালিকা ছেড়ে মান ইজ্জতার বিবাহিতা নারীর সম্মান ছেড়ে আমার মতো একটা সামান্য ছেলের হাত ধরে এ বাড়ি ছেড়ে চলে যেতেও পিছপা নয়? ব্যাপারটা আমার জানতে খুবই ইচ্ছা করে। যদিও আমার খুব ঘুম পাচ্ছিল, তবুও সমর ডায়েরি পড়তে কিছুতেই ছাড়তে পারছিলাম না। সমর মতো আমারও কেমন যেন ওই বাড়ির রহস্যটা পেয়ে বসেছে। বড় আলোটা জেলে একবার বাথরুমে গেলাম। অত শীতের মধ্যেও ভালো করে চোখে মুখে জল দিয়ে আবার এসে শুলাম। ডায়েরিটা আজ রাত্রেই শেষ করতে হবে। নীল বলেছিল এই ডায়েরিটা পড়লেই তুই অনেক কিছু বুঝতে পারবি। একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, রায়বাড়িতে রয়েছে অনেক রহস্য, কিন্তু তার সঙ্গে সমুর খুনের ব্যাপারটা মেলাতে পারছি না। এক হতে পারে সমু ওই বংশে সব কিছু জেনে ফেলেছিল, তাই হয়তো খুনি তাকে সরিয়ে দিয়েছে। তবে একটা জিনিস আমার মনে হচ্ছে, ওই খুনির বাড়ি যে কেউ, অর্থাৎ কাউকে দিয়ে হয়তো হত্যা করিয়েছে। কিন্তু কে সে? জয়ন্তী, অবিনাশ, নাকি বিপ্রদাসবাবু? সে যাই হোক, তবে তার মোটিভটা কি? ঘুমটু মাথায় তুলে আমি ডায়েরিটা খুলে নিলাম। আজ থেকে প্রায় 3 মাস আগের একটা তারিখে সমু লিখছে, জয়ন্তীর জীবন যে এত দুঃখের তা আমি কখনোই ভাবতে পারিনি আগে। যাকে ভালোবাসলো তাকে জীবনে পেল না। অবশ্য এমন একটা ঘটনা পৃথিবীতে অনেক ঘটে। তবু সেই সব মেয়েরা দেখা গেছে পরবর্তীকালে বিবাহিত জীবনে স্বামী পুত্র সমস্ত কিছু নিয়ে সুখী হয়েছে। কশ্চিৎ কখনো হয়তো তার একদার প্রেমিক পুরুষ হয়তো মনের মধ্যে উঁকিঝুঁকি দিয়ে যায়, তার জন্য মনও খারাপ করে। তবু মেয়েদের সনাতন চাওয়া স্বামী, ঘর আর সন্তান পেলে সে তার সব দুঃখ ভুলে থাকতে পারে। কিন্তু জয়ন্তী, ও কি পেল এ জীবনে? ঘর সংসার, সুখ শান্তি, এসব কি জয়ন্তীর জন্য নয়? কিন্তু জয়ন্তী যে এখনো আমার কাছে অনেক প্রত্যাশা নিয়ে আছে। ও যে আমার কাছে অনেক কিছু চায়, কিন্তু আমার পক্ষে তা কি করা সম্ভব? তা কি কখনো হয়? না হওয়াটাই উচিত। ও যে এখন পরস্ত্রী, এই সমাজে ভালোবাসা মেনে নেবে না। 5 পুরুষ মানে প্রায় 200 বছর আগে এক সন্ন্যাসীর ভবিতব্য আজকের 20 শতাব্দীতে বসে কি মানা সম্ভব? কিন্তু আমি এখন কি করি? আমি যে জয়ন্তীকে কখনোই এভাবে দেখতে চাইনি। তার সঙ্গে আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু তাকে যে আমি ভালোবাসি। আমি যে তাকে সুখী দেখতে চেয়েছিলাম। এতে কি সে সুখী হবে? তারপর ভবিষ্যতের লজ্জা সে কোথায় রাখবে? সব ছেড়েও আমার সঙ্গে চলে যেতে চায়, যা আমি ভাবতেও পারি না। কিন্তু ওকে আমি ফেরাই কি করে? সেদিন এই পর্যন্তই ও লিখেছিল। তারপর প্রায় অনেক দিন কিছুই লেখেনি। শেষ লিখেছিল 2 সপ্তাহ আগে।
হিসাব করে দেখলাম তারিখটা ওর মারা যাওয়ার 15 দিন আগের, সমুর শেষ লেখা। তারপর ও আর এই ডায়েরি ছোঁয়নি, ছোঁয়ার হয়তো সময় হয়নি, তার আগেই সব শেষ হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো। তা হোক, তবু এখনই আমাকে পড়ে সবটা শেষ করতে হবে। আমি এখনও বুঝতে পারিনি যে হত্যাকারী কে, কেনই বা সমুকে মারা হলো। আমি আবার পড়তে শুরু করলাম। সমু লিখছে, জয়ন্তীর বাড়িতে আজ পা দিতেই মনে হলো সবাই যেন বেশ খুশিতে রয়েছে, যেটা এ বাড়িতে সহস্র প্রাচুর্যের মধ্যেও অনুপস্থিত। এতদিন ওর বাড়িতে যতবারই এসেছি সর্বদাই মনে হয়েছে কোথাও যেন সবকিছু থেকেও বিরাট একটা ফাঁক রয়ে গেছে। সবকিছুর মধ্যেও যেন কি একটা নেই নেই ভাব, বিশাল একটা শূন্যতা অথবা অভাববোধ বাড়ির চাকর, মালিক থেকে মনিব পর্যন্ত সবার মধ্যে। আজ কিন্তু কোথাও কোনো বিশেষ নতুন দৃশ্য চোখে না পড়লেও একটা পরিপূর্ণতার রেশ পাওয়া গেল। এটা আমার কেন মনে হয়েছিল তার কারণ খুঁজে পাইনি। প্রতিবারেরই দেখা দৃশ্যের মধ্যে কোনো তারতম্য ছিল না, কিন্তু অথচ যেটা নতুন সেটা সেই উৎফুল্ল ভাবটা। দরোয়ান বা মালি এদের মধ্যে কেমন যেন চকচকে আর একটা ঝকমকে ভাব লক্ষ্য করলাম। রায়বাড়ির আসবাবপত্র এমনিতেই বেশ পরিপাটি করে সাজানো, তিলমাত্র ধুলো জমতে দেয় না চাকরেরা, তাদের ওপর বিশেষ হুকুম দেওয়া আছে। আজ তারই মধ্যে দেখলাম পুরনো অয়েল পেন্টিংগুলোর গায়ে নতুন রজনীগন্ধার মালা পরানো রয়েছে, সোফায় আর দরজায় নতুন কাপড়ের আস্তরণ চাপানো হয়েছে। আসলে সবই হয়তো আমার মনের ভুল হতে পারে, কিন্তু ঘরে ঢুকতেই একটা অজানিত আনন্দের সুর আমার মধ্যে গুনগুন করে উঠল। সাধারণত এ সময়ে অবনীশকে আমি কোনোদিনই দেখতে পাই না। বলা যায় এ সময় অবনীশের বাড়ি থাকাটা একরকম অসম্ভব। ওদের বিরাট হলঘরটায় পা দিতেই কোথা থেকে যেন অবনীশ বেরিয়ে এলো, দারুণ হই হই করে আমাকে আপ্যায়নও জানালো। ইদানিং ও আমাকে তুমি করেই ডাকত। আমাকে দেখেই সোচ্চারে যেন লাফিয়ে উঠল। ইয়াহ সমুদ্র, আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আজ তুমি না এলে আমি নিজেই জয়ন্তীকে তোমার বাড়ি নিয়ে যেতাম। অবনীশের এই উচ্ছ্বাস, ওর বাড়িতে ঢোকার মুহূর্তেই যে আনন্দের অস্ফুট শব্দ পেয়েছিলাম সেটাই মনে করিয়ে দিল। অথচ অবনীশকে এত উচ্ছ্বাসী হতে আমি কখনোই দেখিনি। যদিও অবনীশ সেই তথাকথিত গোমরা টাইপ নয়, তবু এই প্রাণবন্ত উচ্ছ্বাসে যেন নতুন কোনো অবনীশকে দেখছি এই রকম মনে হলো। অবনীশ চালাক ছেলে, আমার মনোভাব ও নিশ্চয়ই বুঝতে পেরেছিল। আমার হাতটা ধরে ঝাঁকিয়ে বলল, আমাকে একটু অন্যরকম দেখছো তাই না, আ বিট ফ্রেশ। সময় অবনীশকে আমিও তুমি করে ডাকতাম, রেওয়াজটা ওই করিয়েছিল, আমারও আপত্তি ছিল না। ওকে বললাম, কি ব্যাপার বলো তো, প্রথমত এ সময় তোমার বাড়ি থাকাটা একেবারে তাজ্জব ব্যাপার, তার উপর এত। আমার কথাটা কেড়ে নিয়ে ও বলল, ঠিকই ধরেছ, আজ আমি সত্যিই দারুণ খুশি। শুধু আমি নই, এবারই সবাই। শুনবে? না থাক, আমার মুখে শোনার কোনো দরকার নেই, তোমার বান্ধবীর কাছ থেকেই শুনে নিও। জয়ন্তী কোথায়? ওপরে আছে। তার আগে চলো বাবার সঙ্গে একটু দেখা করে আসি, উনিও তোমায় খুঁজছিলেন। আশ্চর্য ব্যাপার, এতদিনে বাড়িতে আসছি, মাত্র একদিন ছাড়া আর কোনোদিনও বিপ্রদাস রায়ের ঘরে ঢুকতে পারিনি। তার সঙ্গে কথা বলতে পারা তো অনেক দূরের। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলাম সেদিন জয়ন্তী একবার মাত্র আলাপ করিয়ে দিয়েছিল, ব্যাস ওই পর্যন্ত। তারপর থেকে আমিও কোনোদিনও শতপ্রবৃত্ত হয়ে আলাপ করিনি, উনিও ডাকেননি। তবে বিপ্রদাস সম্বন্ধে আমার একটু কৌতূহল ছিল। সে লোকটাকে জানতাম পঙ্গু শয্যাশায়ী, কিন্তু একদিন আমি নিজে তাকে হুইল চেয়ারে বসে জানালার কাছে উঁকি দিতে দেখেছি। জয়ন্তীর কাছ থেকেও এ সম্বন্ধে কোনো সদুত্তর পাইনি, তাই একটা চাপা কৌতূহল মনের মধ্যে জমা হয়েছিল। আজ অবনীশ বিপ্রদাসের সঙ্গে দেখা করার কথা বলাতে লুকোনো ইচ্ছেটা নতুন করে পেয়ে বসল। মনে হলো এই সুযোগে ভদ্রলোকের সম্বন্ধে কিছু জানা হয়ে যাবে। অবনীশের পিছন পিছন আমি দোতলার ঘরে বিপ্রদাস বাবুর কাছে গেলাম। অন্য ঘরগুলোর মতো এ ঘরটাও বেশ সাজানো গোছানো।
কোথাও কোনো ময়লা বা অবাঞ্ছিত কিছু চোখে পড়ল না, বরং প্রতি আসবাবপত্রে বেশ শৌখিনতার ছাপ। উনি একটা ধবধবে সাদা বিছানায় শুয়েছিলেন, খুব লেটেস্ট মডেলের নিচু ধরনের আমেরিকান ডিজাইনের খাট। অথচ আমি আশা করেছিলাম বনেদি মানুষ, নিশ্চয়ই কাজ টাজ করা বিরাট নকশা দেওয়া পালঙ্ক দেখতে পাবো। আমি যেতেই উনি আমায় বসতে বললেন। কথা বলার সুবিধের জন্য ওর বিছানার সামনেই 2-3টা ছোট আকারের বিশেষ এক ধরনের চেয়ার পাতা আছে। বসতে বসতেই লক্ষ্য করলাম ভদ্রলোকের চেহারার মধ্যে দীর্ঘদিন শয্যাশায়ী থাকা সত্ত্বেও বেশ একটা অন্য ধরনের আভিজাত্য রয়েছে, একটু ভারী ভারী গরম। সেটা হয়তো অত্যাধিক বিশ্রামের ফলে হয়েছে, কিন্তু নাক বা মুখের ভাব বেশ তীক্ষ্ণ। সরু সোনালি জার্মানি ফ্রেমের চশমার মধ্যে দিয়ে আমার দিকে যখন তিনি তাকিয়েছিলেন, মনে হলো এক নজরেই উনি আমার ভেতরটা সমস্তটাই পড়ে ফেলছেন। এ দৃষ্টি বেশিক্ষণ সহ্য করা যায় না। ওর এই বয়সটা আমার অনুমান 70-এর কাছে। বয়স অনুপাতে চুলটুল সব পেকে যায়নি, তবে রগ আর ঝুলপির চুলগুলো প্রায় সবই পাকা, গোঁফদাড়ি কামানো, আদ্যির পাঞ্জাবি আর সাদা ধবধবে লুঙ্গি, জয়পুরি কাজ করা একটা হালকা চাদর দিয়ে পাটা ঢাকা দেওয়া কেবল। আমরা বসতেই একটা চাকর এসে বিপ্রদাসবাবুর খাটের বাঁদিকে একটা হ্যান্ডেল ধরে পুরনো কালের গ্রামাফোনে দম দেওয়ার মতো করে ঘোরাতে থাকলো। দেখতে দেখতে ওর মাথার দিকের অংশটা ক্রমাগত উঁচু হতে আরম্ভ করলো। ওটা ক্রমশ কোমর থেকে মাথা পর্যন্ত অনেকটা উঁচু চেয়ারে বসে সেই রকম অবস্থায় দেখালো। ইশারায় উনি না করতে চাকরটা বেরিয়ে গেল। বুঝলাম এই ধরনের খাট বিশেষ ফরমায়েশে তৈরি। ওর সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি সমুদ্রগুপ্ত? ঘাড় কাত করে আমি বললাম, আগে হ্যাঁ। তোমার নামটার মধ্যে একটা ইতিহাসের গন্ধ রয়েছে। এর আগেও বোধ হয় তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আগে হ্যাঁ, অনেক দিন আগে। মনে আছে আমার, ওদের মুখে তোমার অনেক কথা শুনেছি। তুমি যেন কোন ব্যাংকে কাজ করো? আগে স্টেট ব্যাংকে। এমন কয়েকটা মামুলি ধরনের কথাবার্তা বলার পর হঠাৎ উনি সামনের শনিবার আমায় নেমন্তন্ন করে বসলেন। বললেন, শনিবার আমার বৌমা মানে তোমার বান্ধবীর জন্মদিন। সেদিন তোমার সারাদিন নেমন্তন্ন থাকলো। সারাদিন আনন্দ করে রাত্রে ফিরো। কিন্তু বাবা, ওর তো সেদিন অফিস রয়েছে। বেশ তো, অফিস ছুটির পরই চলে আসবে। শনিবারের অফিস, সে আর কতক্ষণের মামলা। সমস্ত কিছুই আমার বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল, অথবা সবটাই আমার ভুল অনুমান। গল্পের অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।